সালাম আলাইকুম। বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি, এটা কি আমি বিশ্বাস করতে পারি? শ্রেষ্ঠত্ব বুঝতে গেলে শ্রেষ্ঠ জিনিসটা শ্রেষ্ঠই, এটার কোনো ডিভিশন নাই, ডেফিনিশন নাই, ডিভিশন নাই। বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল তোফায়েল আহমেদ, জাতি দেয়নি। আবার সেই শেখ মুজিবই বাংলার মানুষকে বাঙালি শ্রেষ্ঠ জাতি বলেছিল স্বাধীনতার পুনরুদ্ধার জন্য। কিন্তু আজকাল যে ঘটনা বাংলাদেশে ঘটছে, তাতে কি বাঙালিদেরকে শ্রেষ্ঠত্ব জাতি হিসাবে বিবেচ্য হয়? সচিবালয়ে আগুন, সেখানে কুকুর পাওয়া গেছে। এমনকি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম প্রকাশনা, এখানে জাতির শ্রেষ্ঠত্বর গুণ কোথায়? আজকে যদি এটা ভারতে এরকম একটা ঘটনা ঘটতো, 1 ঘন্টার মধ্যে সেটার প্রকাশ হতো, সাংবাদিক সম্মেলন হতো, মন্ত্রী মিনিস্টারদের জবাবদিহি করতে হতো। কিন্তু বাংলাদেশের সচিবালয়ে আগুন, ইভেন কি বাংলাদেশের যে বাসে আগুন, এবং বাংলাদেশে যে শাপলা চত্বরের বাইরে পড়ে থাকা কিতাব, বই, পুস্তক, কোরআন শরীফের যে আগুন, সবই একই সূত্রে গাঁথা। তো বাঙালি শ্রেষ্ঠত্ব জাতি তখনই হতে পারবে যখন এই আগুন সন্ত্রাসী থেকে আমরা নিস্তার পাব এবং এটার প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে। আমি এমন কতগুলি বিষাক্ত কথা আমার মনে হলো আজকে, যে ডক্টর সলিমুল্লাহ খানের সেই আহমেদ ছফার একটা বিবৃতি, যে বাঙালি জাতির মুক্তি হবে তখনই যখন নিম্ন মধ্য শ্রেণীর ভিতরে উন্নতি হবে। এটা আমি 100 ভাগের 100 ভাগ মনে করি। কারণ আমি আমার বাবার থেকে শিক্ষা পেয়েছি। বাবা একটা বিশাল সম্ভাবনাময় ব্যবসা উনি মানুষের হাতে তুলে দিয়েছে। যেমন উনি জাপান থেকে একটা আবিষ্কার করে বাংলাদেশে প্যাটেন্ট রাইট করেছিলেন, জুট লুমস ক্যাম্পস। ওটা যখন আমাদের বাসার কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে বিভিন্ন জুট মিলের আঙিনায় ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তাদেরকে সাপ্লাই দিত, এতে আমার বাবার কোনো ক্ষেত ছিল না। কারণ ওনার ভিতরের একটা সম্ভাবনা চিন্তা ছিল যে আজকে যদি সমস্ত শ্রেণীর মানুষের ভিতরে যে একটা ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব ঘটানো যায়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের যত ইন্ডাস্ট্রিগুলি প্রতিষ্ঠিত হয়েছে, সবগুলোই সেই চোরদের আড্ডাখানা। চোরেরা আজকাল বাংলাদেশে ব্যবসা করে, চোরেরা আজকাল বাংলাদেশে ইন্ডাস্ট্রি করে। কারণ চোরদের কোনো গুণ আছে কি না আমার ধারণা নাই। তবে আজকে নরসিংহ ভদ্রের যে বাংলার যে ইউটিউবের যে ভাষণটা শুনলাম, শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলেছেন উনি চোর। শ্রীকৃষ্ণকে প্রথমে তিনি চোর চোর আখ্যায়িত করে শেষ পর্যন্ত তিনি বলেছেন যে ওর অনুসারী যারা মেনে নেয় তাদের নিঃস্ব হতে হয়। তো সুতরাং তিনি চুরি করে মানুষের আত্মনির্ভরতা উনি চুরি করেন। তেমনি বাংলাদেশে বিশেষ করে ঢাকা কেন্দ্রিক বুদ্ধিজীবীদের যে সমস্ত কীর্তিকলাপ, তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই
যে আপনারা যে আমাদের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছেন, এ তো আপনাদের একটা নৌকার মধ্যে চোর, গুণী, স্কুল টিচার, ভদ্রলোক যতজনই আরই হোক না কেন, চোরে নদীতে যদি মধ্য নদীতে যদি নৌকা ছিদ্র হয়, তাহলে তো কারো বাঁচার উপায় নেই। তা আমাদের মধ্য নদীতে আমরা এখন ছিদ্রযুক্ত নৌকায় আমরা পরিবহন করছি। সাবধান বাঙালি জাতি। কারণ এই সচিবালয়ের আগুন নিয়ে যে সমস্ত বিবৃতি শোনা যাচ্ছে, তাতে আমাদের ভবিষ্যৎটাই একটা অন্ধকার। আমাদের ভবিষ্যতের রূপরেখা এই এই সমস্ত ঘটনায়। কারণ বাসে যে আগুনটা লেগেছিল সেটা গান পাউডারের মাধ্যমে, এবং বঙ্গবাজারের যে আগুনটা লেগেছিল সেটাও ওই গান পাউডারের মাধ্যমে, এবং এই সচিবালয়ে যে আগুনটা লেগেছে সেটাও মানে সেই গান পাউডারের মাধ্যমে। এখন এই গান পাউডারটা সাপ্লাই দেয় কে? গান পাউডারটা অ্যাকচুয়ালি আর্মিদের হাতে আছে, এবং এদের কাছে একটা সম্পদ আছে। তাদের একটা বাইপাস হিসাবে এই গান পাউডারগুলা সন্ত্রাসীদের হাতে তুলে দেয়, এবং সন্ত্রাসীরা সেটা জায়গা মতো ব্যবহার করে। কারণ আমরা আমাদের জাতিকে ছিনিমিনি নিয়ে খেলতে দেখছি, এবং আরও দেখা যাবে। কথা প্রসঙ্গে বলা যায় যে আমাদের শিক্ষিত সমাজ পড়াশোনা করে না। এরা 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 একটা ডিগ্রি প্রাপ্ত হয়ে একটা চাকরির জন্য পড়াশোনা করে। প্রফেসর মোতাহার হোসেন সাহেব প্রায়ই এই কথাটা বলতেন যে বাঙালি মুসলমানরা বিএ পাশ করে একটা ভালো চাকরির জন্য, এবং যখন নাকি বিএ পাশ করে চাকরি করে বিয়ে করে যখন নাকি তাদের সুন্দর জীবন আরম্ভ হয়, তখন তাদের পড়াশোনা স্থপা দেয়। তেমনি হিন্দুদের পড়াশোনা আরম্ভ হয় বিয়ের পরে। ওরা মাস্টার্স করে, সংসার করে, তারপর তারা পড়াশোনা করে। এটা প্রফেসর মোতাহার হোসেন সাহেবের কাছে শেখা, যে বাঙালিরা পড়াশোনার ধারে কাছেও নাই বাঙালি মুসলমানরা। কারণ এরা পড়াশোনাটাকে একটা বোঝা মনে করে, এবং পড়াশোনাটাকে একটা ক্রেডিট হিসাবে দেখে, কিন্তু জীবনের একটা 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 অংশ হিসেবে তারা দেখেন না। যে কথাটা মুদ্রা কথা, এটা সবাই জানে, সবাই বুঝে যে আমাদের জাতির ভবিষ্যৎ কি? অন্ধকার। আমাদের জাতির ভবিষ্যৎ অন্ধকার। অন্ধকার এই জন্যই বলছি, আমরা 13 ভাই বোন, আমরা 7 ভাই 6 বোন। 7 ভাইয়ের মধ্যে 5টা ভাই প্রবাসী, 2টা ভাই বাংলাদেশে, একটা ভাই মৃত। তো 7টা ভাই মধ্যে বাবার প্রতিকৃতি কারো মাঝখানে নাই। সিংহর ঘরে আমরা সবাই ভেড়ার বাচ্চা। কারণ আমার বাবার যে এরকম মানসিকতা, যেরকম শিক্ষাগতা, যেরকম চিন্তা ভাবনা, আমরা তার ধারে কাছেও নাই। এটা আমি স্বীকার করি, এবং অন্যান্য ভাইদেরকেও দেখি। তেমনি আমাদের বাঙালি ভাইদের, জাতির ভাইদেরও দেখেছি যে আমাদের জাতিগত সত্তার, পিতার যে একটা সম্ভ্রম, পিতার যে একটা গুণগত একটা অধিকার, আমরা বঞ্চিত। আমরা সেরকম সুশিক্ষিত হতে পারিনি। আমি কেন বাঙালি জাতির অন্ধকার দেখছি? বাঙালি জাতি কী নিয়ে দাঁড়াবে, কী তার অধিকার? আমার কাছে খুবই দুঃখ মনে হয় যে হাজার হাজার বাঙালির মাঝখান থেকে যে কয়েকটা যুবক ছেলে বুক পেতে দিয়েছে গুলি খাওয়ার জন্য, এবং সেটা প্রকাশ্যে এটা ইউটিউবে সমস্ত বিশ্ববাসী দেখেছেন। তো এই মৃত্যুগুলার প্রতিদান এভাবে বাঙালিরা দিবে, এটা সহনীয় না। আমি এর প্রতিরোধ করছি, আমি এর বিরোধিতা করছি। কারণ আমাদের যে ভবিষ্যৎটা অন্ধকার করতেছে যাদের হাতে ক্ষমতা, যারা এখন বেঁচে আছেন, তারা এই শহীদের আত্মদানগুলা আমরা ছিনিমিনিয়ে খেললে এই প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে, আমাদেরই মাথায় নিতে হবে।
বিডিআর হত্যাকাণ্ড মামলাটা তো 1 ঘন্টার মধ্যেই সেটা হওয়ার কথা, কিন্তু আজ পর্যন্ত সেই বিডিআর হত্যাকাণ্ডর সাফল্যতা আমার চোখে দেখছি না। শাপলা চত্বরের হত্যাকাণ্ড, হাজার হাজার অবৈধ কাজ বাঙালিরা মেনে নিয়েছে। এটাই আমাদের চরম অপরাধ, এটাই আমাদের চরম ব্যর্থতা, এবং আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এমন কোনো প্রেতাত্মা নাই, এমন কোনো লোক নাই যে পুরো জাতিটাকে কমেন্ট করা, পুরো জাতিটাকে অর্গানাইজ করা। আমাদের সেরকম লোকের অভাব আছে। ধন্যবাদ।